মার্ডার করে দুধ দিয়ে গোসল করা গ্যাংস্টার ইউসুফ ভাই আবার ফিরে এসেছে। কিন্তু সে তো মৃত। অনেক আগেই তাকে মেরে ফেলেছিল অন্য এক গ্যাংস্টার। তাহলে এই যে আবার একজন ইউসুফ স্টাইলে সবাইকে মারছে, সে কে? সবকিছুই জানতে পারবেন আজকের এক্সপ্লেনেশনে। গল্পের শুরুটা হয় একের পর এক রহস্যজনক মার্ডারের মধ্য দিয়ে। সবার মুখে একটাই কথা, এভাবে তো ইউসুফ খুন করত। টিভি মিডিয়ায় ব্রেকিং নিউজ চলে আসে। তাহলে কি ইউসুফ আবার ফিরে এসেছে? সেই কি এসব খুন করছে? এদিকে পুলিশ এক গ্যাংস্টারের জবানবন্দি নিচ্ছে ইউসুফ সম্পর্কে। গ্যাংস্টার জানায় ইউসুফ কোনো সাধারণ মানুষ ছিল না ভাই। পুরো ঢাকা শহর তার দখলে ছিল। সে মানুষ খুন করে দুধ দিয়ে গোসল করত। নিজেই ছিল এক সাম্রাজ্যের রাজা, যেটা গড়ে তুলেছিল নিজের হাতে। কিন্তু গ্যাংস্টার বলে ইউসুফ তো মারা গিয়েছে, আমি নিজ চোখে তার লাশ দেখেছি। এক পর্যায়ে পুলিশের আইজিপিকে এক অফিসার জানায়, স্যার আমি নিজেই ইউসুফের লাশ শনাক্ত করেছিলাম, সে মারা গিয়েছে। এখন তার নাম ভাঙিয়ে অন্য কেউ এসব করছে। দৃশ্য বদলে যায়। এবার আমাদের সামনে আসে এক সাহসী লেডি পুলিশ অফিসার জাহান। সে ছদ্মবেশে পৌঁছায় গ্যাংস্টার মেম্বারের কাছে। তারপর জাহান সেই গ্যাং মেম্বারের সাথে মিশে যায়। ছদ্মবেশে জানতে চায় ইউসুফ কোথায়। লোকটা জানায় ইউসুফ তো বেঁচে নেই। সুশীল শাহিনের লোকজনই তো তাকে মেরে ফেলেছিল ট্রেনে করে যখন সে সিলেট যাচ্ছিল তখন। এই পর্যায়ে পর্দায় প্রথমবারের মতো হাজির হয় ঢাকার সবচেয়ে বড় গ্যাংস্টার সুশীল শাহিন। এক ঘটনার সময় দেখানো হয় শাহিন নিজেই তার গুরুকে মেরে ফেলে। আর গুরুকে খুন করার পর সে তার লোকদের দিকে তাকিয়ে বলে, কিরে ইউসুফ নাকি ফিরে এসেছে, একের পর এক মার্ডার করছে। তখন সেই লোকটা যে ইউসুফকে গুলি করেছিল সে বলে, না স্যার, এটা একদমই গুজব। আমি নিজেই তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলেছি। ও মারা গিয়েছে, ওর বেঁচে থাকার কোনো চান্সই নেই। ট্রেনে করে বাবার কবর জিয়ারত করতে যাচ্ছিল তখনই আমি তাকে মেরে ফেলেছি। এদিকে জাহান আইজিপির কাছে রিপোর্ট করে, স্যার আমার মনে হচ্ছে ইউসুফ বেঁচে আছে। আমি যেভাবে হোক তাকে খুঁজে বের করব। তাই এবার ধরে আনা হয় দুইজন অপরাধীকে, যাদের নামে সাম্প্রতিক খুনের অভিযোগ আছে। জাহান তাদের প্রচণ্ড পেটায়, জিজ্ঞাসা করে ইউসুফ কোথায় বল। কিন্তু ওরা বলে আমরা ইউসুফকে চিনি না, আমরা নিজেরাই একটা আলাদা সাম্রাজ্য তৈরি করছি। এই খুন খারাপি সবই আমাদের নিজের দখলে আনার জন্য। তখনই আর একজন পুলিশ অফিসার এসে জাহানকে জানায়, ম্যাডাম সিলেটে ইউসুফের চেহারার মতো দেখতে তিনজনকে দেখা গিয়েছে। এই খবর শুনেই জাহান ছুটে যায় আইজিপির কাছে। জানায়, স্যার আমার সিক্স সেন্স বলছে ইউসুফ সিলেটেই লুকিয়ে আছে, কারণ শেষবারের মতো যখন ইউসুফকে দেখা গিয়েছিল তখন সে সিলেট যাচ্ছিল। এই যুক্তি শুনে আইজিপি জাহানকে সিলেটে পোস্টিং দিয়ে দেয়। এদিকে সুশীল শাহিন জানতে পারে সিলেটে তিনজন লোককে দেখা গিয়েছে, যাদের চেহারার সঙ্গে ইউসুফের হুবহু মিল রয়েছে। সে সোজা চলে যায় আইজিপির কাছে, বলে স্যার ইউসুফকে ধরতে হলে একজন লেডি পুলিশ অফিসার পাঠাতে হবে। আইজিপি হালকা হেসে জবাব দেয়, সে পারবে, কারণ তার অতীতে আছে এক যন্ত্রণাময় স্মৃতি। আর তাছাড়া মনে হয় না ইউসুফ বেঁচে আছে। ইউসুফকে তো আপনিই মেরে ফেলেছেন। ওদিকে জাহান পৌঁছে গেছে সিলেটে। খোঁজ নিতে নিতে অবশেষে সে ধরে আনে একজনকে, যার চেহারার সঙ্গে ইউসুফের হুবহু মিল রয়েছে। তার নাম লাবু। সে একটা স্কুলে শিক্ষকতা করে, তাই সবাই তাকে লাবু মাস্টার নামে চেনে। কিন্তু শুধু শিক্ষকতা নয়, লাবু মাস্টার আর্টও করে, কারণ সে পড়াশোনা করেছে চারুকলা থেকে। জাহান তাকে নিয়ে আসে থানায়। সোজা সাপটা প্রশ্ন ছুড়ে দেয়, আপনি যে ইউসুফ সেটা স্বীকার করুন। লাবু মাস্টার শান্তভাবে জানায়, না আমি ইউসুফ নই, আমি লাবু মাস্টার। জাহান এবার জিজ্ঞাসা করে, আপনি সিলেটে কবে এসেছেন? লাবু উত্তর দেয়, আমার বাড়ি ছিল বরিশাল। একটা লঞ্চ দুর্ঘটনায় পুরো পরিবার মারা যায়। এরপর আর আমি ওদিকে থাকিনি, চলে আসি সিলেটে। এই কথা শোনার পর জাহান আবার কঠিন গলায় জিজ্ঞাসা করে, এবার স্বীকার করেন আপনি ইউসুফ? জাহান বলে, কারণ আপনার চেহারার সাথে ইউসুফের চেহারার 100% মিল রয়েছে। কিন্তু লাবু মাস্টার বারবার জানায় আমি ইউসুফ নই। জাহান এবার রেগে যায়। রেগে গিয়ে শুরু করে তার নিজের খেলা টর্চার। বারবার একই প্রশ্ন, স্বীকার কর তুই ইউসুফ। এইভাবে লাবু মাস্টারকে ধরে আনার কারণে এলাকার মানুষ আর স্কুলের বাচ্চারা আন্দোলনে নেমে পড়ে। এইবার জাহান আরেকজনকে ধরে আনে, একজন ফুল বিক্রেতা চাচা। এই চাচা একসময় ইউসুফের সাথে কাজ করত। বলতে গেলে ইউসুফের ডান হাত ছিল এই চাচা। কিন্তু চাচা থানায় এসে লাবুর দিকে তাকিয়ে বলে, এটা ইউসুফ না, কোথায় ইউসুফ আর কোথায় এই লোক? এবার জাহান লাবু মাস্টারের স্কুল কলেজের ঠিকানা খুঁজে বের করে যাচাই বাছাই করে।
আর এদিকে লাবুকে ছাড়াতে এলাকাবাসী আন্দোলন শুরু করে। এমনকি এই খবর পৌঁছে যায় আইজিপির কাছেও। তাই এবার আইজিপি নিজেই ফোন করে জাহানকে বলে লাবু মাস্টারকে ছেড়ে দিতে। জাহান বাধ্য হয় লাবু মাস্টারকে ছেড়ে দিতে। থানা থেকে বের হওয়ার আগে লাবু মাস্টার জাহানকে নিয়ে আঁকা একটা ছবি জাহানকে দেয়। জাহান অবাক হয়ে জিজ্ঞাসা করে, কাগজ কলম কোথায় পেলেন? লাবু জানায়, আপনাদেরই একজনের কাছ থেকে পেয়েছি। জাহান আবার প্রশ্ন করে, কিন্তু আমি তো কখনো শাড়ি পরি না, আপনি আমাকে শাড়ি পরা অবস্থায় দেখলেন কোথায় যে এইভাবে আমাকে এঁকেছেন? লাবু মাস্টার হেসে বলে, আমি একজন আর্টিস্ট, আমার মনে অনেক কিছুই আসে, সেই থেকেই এঁকেছি। আর আপনাকে শাড়িতে দারুণ লাগে। এই কথা বলে লাবু মাস্টার থানা থেকে বেরিয়ে আসে। কয়েকদিন পরে লাবুর স্কুলে হাজির হয় জাহান শাড়ি পরে। সে এসে বলে, আপনার স্কুলের সার্টিফিকেট যাচাই করেছি, সব ঠিক আছে, আমার ভুল হয়েছে, এভাবে আপনাকে মারা আমার উচিত হয়নি, আমি দুঃখিত। লাবু হেসে বলে, ঠিক আছে, সমস্যা নেই। জাহান এবার এক ধরনের সহজ স্বরে বলে, চা কফি কিছু খাওয়াবেন? লাবু বলে, আমি এসব খাই না। এই কথা শুনে জাহান বুঝতে পারে সে তাকে ইগনোর করছে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে সুশীল শাহীন জেনে যায় লাবু মাস্টার নামের এই লোকটার কথা, আর তাই সে সিলেটে থাকা তার লোকদের নির্দেশ দেয় লাবু মাস্টারের ব্যাপারে খতিয়ে দেখার জন্য। পরের দিন শাহীনের গ্যাং লাবু মাস্টারের কাছে চলে আসে, ওকে জোর করে তুলে নিয়ে যেতে। ঠিক ওই মুহূর্তে শাড়ি পরে এসে এখানে হাজির হয় জাহান। চোখে আগুন, হাতে রিভলভার। সে একা দাঁড়িয়ে যায় পুরো গ্যাংয়ের বিরুদ্ধে। চোখের পলকে শুরু হয় গ্যাংয়ের সাথে জাহানের রুদ্ধশ্বাস লড়াই। এই সময় শাহীনের কাছে একজন জানায়, ওই লোকটা আসলে ইউসুফ না। এই কথা শোনার পর শাহীন সিলেটে থাকা তার লোকদেরকে ফোন দেয় ফিরে আসার জন্য, তার ভুল হয়েছে। তারপর সেই লোক এসে জাহানের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। সবাই চলে যাওয়ার পর জাহান আবার কফির অফার করে লাবুকে। আর এবার লাবু না করতে পারে না। কফি খেতে খেতে জাহান বলে, তোমাকে এরকম অনেকেই মারতে আসবে, কারণ তুমি দেখতে হুবহু ইউসুফের মতো। তাই আমি বলি, আমাকে বিয়ে করো, আমি তোমাকে প্রোটেক্ট করে রাখবো। কিন্তু লাবু মাস্টার হেসে জানায়, আমি জেলখানায় যেতে রাজি, তবু তোমাকে বিয়ে করব না। তোমাকে বিয়ে করে আমি সারা জীবন জেলখানায় বন্দি থাকতে চাই না। তুমি যে ভয়ঙ্কর রে বাবা। এই নিয়ে দুজনের মধ্যে আরো কিছু মজার মুহূর্ত কাটে। এরপর জাহানের মা আসে লাবুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। আর এবার লাবু আর না করতে পারে না। অবশ্যই দুজনে বিয়ে করে নেয়। শুরু হয় এক নতুন অধ্যায়, তাদের প্রেম, ভালোবাসা আর রোমান্সের। এইদিকে লাবু মাস্টার জাহানকে নিয়ে বেড়াতে যায় এক জঙ্গলে। এই নিয়ে জাহানের মুখে অভিযোগ, হানিমুনেতে সবাই ব্যাংকক, থাইল্যান্ড যায়, আর তুমি আমাকে নিয়ে এসেছো জঙ্গলে। এই নিয়ে দুজনের মধ্যে হালকা মিষ্টি ঝগড়া হয়। কিন্তু ঠিক তখনই শাহীনের লোকজন এসে তাদের আটকে ফেলে। তারা বলে, সেদিন তো পার পেয়েছিলি, আজ তোকে কে বাঁচাবে? তোর জামাই তো এক মাইগা, সে তো নিজে মারতে পারে না, আজ তার সামনে তোকে আমরা সবাই মিলে রেপ করব। এই বলে জাহানকে মাটিতে ফেলে দিয়ে শুরু করে রেপের চেষ্টা। আর তখনই চুপচাপ থাকা লাবু মাস্টারের ভিতর থেকে বেরিয়ে আসে সত্যিকারের ভয়ঙ্কর রূপ। খোলস ছেড়ে বেরিয়ে আসে এক অজানা দানব। আর শুরু হয় নির্মম প্রতিশোধ। লাবু মাস্টার একে একে সবাইকে গুড়িয়ে দেয়, এক একজনকে মাটিতে ফেলে ভয়ঙ্করভাবে হত্যা করে। সেই মুহূর্তে সবাইকে পিটিয়ে যখন একাই দাঁড়িয়ে থাকে লাবু মাস্টার, তখন গ্যাংয়ের প্রধান মেম্বার বিস্ময় হয়ে তাকিয়ে থাকে তার দিকে। সে ধীরে ধীরে বলে, তুই আসলে কে? একজন স্কুল শিক্ষক এভাবে কাউকে মারতে পারে না। তখন সে লক্ষ্য করে লাবু মাস্টারের পেছনের হাতের স্টাইল, আর সেই স্টাইলটা তার চেনা, ভয়ঙ্করভাবে চেনা, কারণ ওরকম পেছনের হাতের স্টাইল একমাত্র একজনই করত, কুখ্যাত গ্যাংস্টার ইউসুফ। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে ওঠে, ইউসুফ, লাবু ওরফে ইউসুফ। আর ঠিক তখনই লাবু ওরফে ইউসুফ তাকে নির্মমভাবে মেরে ফেলে। এই সব কিছু দেখে একদম স্তব্ধ হয়ে যায় জাহান। বাসায় ফিরে এসে সে লাবুর দিকে তাকিয়ে থাকে আর বলে, আমি জানতাম তুই ইউসুফ। আমার সিক্স সেন্স কখনো ভুল হয় না। তুই আমার বাবাকে মেরেছিস, আমি তোকে শেষ করব। এসব বলতে বলতে জাহান হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। ইউসুফ তখন জাহানকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার এসে জানায়, আপনাদের জন্য একটা খুশির খবর আছে, আপনারা বাবা মা হতে চলেছেন। কিন্তু এই খবরে জাহান খুশি না, বরং সে চায় অ্যাবর্শন করাতে। তখন ইউসুফ চুপচাপ বলে, আমি ইউসুফ হয়ে পুলিশের কাছে ধরা দেব, কিন্তু তার আগে তোমাকে একটা কেস রিওপেন করতে হবে। জাহান জিজ্ঞাসা করে, কোন কেস? ইউসুফ জানায়, এসআই ফরিউদ্দিনের কেস। এই এসআই ফরিউদ্দিন ইউসুফের বাবা। দেখানো হয় ইউসুফের শৈশব। ছোট ইউসুফ সবসময় বাবার সাথেই থাকে। তার কাছে বাবা মানে সবকিছু, কারণ তার মা নেই।
বাবার একটাই স্বপ্ন, ইউসুফ একদিন বিসিএস অফিসার হবে, আর তাই বড় হয়ে ইউসুফ বিসিএস এর প্রিপারেশন নিতে থাকে। ঠিক সেই সময় বাবার কাছে আসে এলাকার এক দুর্নীতিবাজ কমিশনার। তাকে বলে যে কেসটা আপনি আমার নামে করেছেন সেটা তুলে নিন, কারণ কমিশনার বিভিন্ন জায়গায় দুর্নীতি করে চলেছে। তাই ইউসুফের বাবা তার বিরুদ্ধে একটা মামলা করে, আর সেই মামলা তুলে নেওয়ার জন্য কমিশনার অনেক টাকা অফার করে। কমিশনার শুধু মামলা তুলে নিতে নয়, ইউসুফকে বিসিএস ক্যাডার বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। কিন্তু ফরিউদ্দিন, ইউসুফের বাবা, কোনোভাবেই কেস তুলে নিতে রাজি নয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, বাড়ি থেকে চলে যান। পরের দিন কমিশনার এক চাল চালে ফরিউদ্দিনকে ফাঁসাতে। একটা মেয়েকে নিয়ে মিথ্যা হয়রানির নাটক সাজায়। মেয়েটি এলাকার সবার সামনে দাঁড়িয়ে বলে ফরিউদ্দিন আমার ইজ্জত হরণ করেছে। এই অভিযোগ শুনে কমিশনার সুযোগ নিয়ে সবার সামনে ফরিউদ্দিনকে অপমান করে, তার গলায় জুতার মালা পরিয়ে দেয়। আর সেই দৃশ্য অনেকেই মোবাইলে ভিডিও করে। এক সময় এই খবর পৌঁছে যায় ইউসুফের কাছেও। সে ছুটে আসে তার বাবার কাছে, আর এসে দেখে লোকজন তার বাবার গলায় জুতার মালা পরিয়ে ভিডিও করছে। সে ধমকে সবাইকে বলে, বন্ধ করো এসব। তারপর এগিয়ে গিয়ে বাবার গলা থেকে মালা খুলে ফেলে দেয় আর বাবাকে সান্ত্বনা দেয়। এরপর ইউসুফ সোজা চলে যায় থানায়। এক অফিসারের সামনে দাঁড়িয়ে সে বলে, আমার বাবা একজন সৎ পুলিশ, একজন কমিশনার তার গায়ে হাত তুলেছে, আপনি তাকে গ্রেফতার করুন। কিন্তু অফিসার বলে, কমিশনারকে গ্রেফতার করা যাবে না, কারণ সে অনেক পাওয়ারফুল। এই কথা শুনে ইউসুফ রেগে আগুন হয়ে যায়। সে আর দেরি করে না, সোজা চলে যায় কমিশনারের কাছে। চোখে আগুন আর মুখে কাঁপা কাঁপা গলা, আপনি যেই হাত দিয়ে আমার বাবার গলায় জুতার মালা পরিয়েছেন সেই হাত আমার লাগবে। অনেক সতর্ক করার পরও ইউসুফ একসময় সরাসরি কমিশনারের হাত ধরে ফেলে। তারপর টানতে টানতে এক পর্যায়ে কমিশনারের হাতটা ছিঁড়েই ফেলে। কমিশনার সেখানেই মৃত্যুবরণ করে, আর ইউসুফ এলাকা ছেড়ে পালিয়ে যায়। ছেলে কমিশনারকে মেরে ফেলেছে, আর এই কারণে ইউসুফের বাবাকে পুলিশ থেকে সাসপেন্ড করা হয়। ওদিকে ইউসুফকে খুঁজে বের করতে কমিশনারের কাছে গ্যাংস্টাররা আসে, কিন্তু তাদেরকেও মেরে ফেলে ইউসুফ। এভাবে বাঁচতে গিয়ে একের পর এক গ্যাংকে শেষ করতে করতে ইউসুফ একদিন নিজেই এক গ্যাংস্টার হয়ে যায়। নিজের দখলে নিয়ে নেয় পুরো দক্ষিণ ঢাকা। এই সময় তার সাথে দেখা করতে আসে সুশীল শাহীন, যার বাড়ি নিকেতনে, ঢাকার উত্তর কিংসে। পুরো ঢাকার উত্তরের নিয়ন্ত্রণ তার হাতে। প্রথমেই সে ইউসুফকে অভিনন্দন জানায় ঢাকার দক্ষিণ তার দখলে নেওয়ার জন্য, কিন্তু এরপর সে কৌশলে পুরো ঢাকাই নিজের হাতে নিতে চায়। তাকে প্রস্তাব দেয় সবকিছুতেই 50% ভাগ, কিন্তু ইউসুফ জানিয়ে দেয়, আমি দক্ষিণের কিং, এটা আমারই থাকবে। শাহীন ইউসুফের কথা মানতে চায় না, আর ইউসুফও নাছোড়বান্দা। তাদের দ্বন্দ্ব এখান থেকে শুরু হয়। ইউসুফ একের পর এক ডিল করতে থাকে, যেটা দেখে আগুন হয়ে যায় শাহীন। এই সময়ই এসআই ফরিউদ্দিনের সাসপেনশন শেষ হয়ে যায়। তিনি থানায় ফেরেন। সব পুলিশ তাকে সম্মান জানায়, কারণ সে কুখ্যাত গ্যাংস্টার ইউসুফের বাবা। কিন্তু তার বাবা ফরিউদ্দিন খুশি নয়, কারণ তিনি জানে তার ছেলে আর আগের মতো নেই, এক ভয়ঙ্কর গ্যাংস্টার হয়ে উঠেছে। তাই ইউসুফ যখন বাবার কাছে এসে দেখা করতে চায়, তার বাবা তার সাথে কথা বলে না, তাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন ইউসুফ আবেগে বলে, বাবা, আজ অনেকদিন পর তোমার হাতে করা ফুলকপির বড়া খেতে ইচ্ছে করছে। ছোটবেলায় বাবাই তাকে বড়া খাওয়াতো। এই আবদার শুনে বাবা আর না করতে পারে না, চুপচাপ বড়া ভেজে এনে ইউসুফের সামনে রেখে চলে যায়। ইউসুফ আবেগের সাথে সেগুলো খায়, তার চোখে জল চলে আসে। সে চুপচাপ চলে যায় সেখান থেকে। বাবা বুঝতে পারেন এখানে থাকলে ইউসুফ বারবার ফিরে আসবে, তাই তিনি নিজে ট্রান্সফার করে চলে যান তামাবিল বর্ডারে। এই সময় সুশীল শাহীন ইউসুফের বাড়িতে করায় বোম ব্লাস্ট। যেই ব্লাস্টে ইউসুফের সব থেকে কাছের লোক ফুলের দোকানদার চাচার এক পা ঝলসে যায়। এই দৃশ্য দেখেই প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইউসুফের চোখে। সে সোজা চলে যায় সুশীল শাহীনের আস্তানায়। অটোমেটিক গান হাতে চালিয়ে দেয় গুলি, মেরে ফেলে শাহীনের অনেক লোককে, তবে ছেড়ে দেয় শাহীনকে। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়। ইউসুফ জাহানকে আরও একটা সত্য জানায়, তামাবিল বর্ডারের এক স্কুল প্রোগ্রামের বোমা ব্লাস্টে তার বাবা মারা গিয়েছে। বোমা ট্র্যাক করে জানা যায় বর্ডার দিয়ে 2 দিন আগে ওই বোমগুলো ঢুকেছে। এই তথ্য শোনার পর ইউসুফ জানায়, সেদিন বর্ডারের দায়িত্ব ছিল আমার বাবা এসআই ফরিউদ্দিনের। সেদিন ফরিউদ্দিন ডিউটি করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অন্য পুলিশরা তাকে বলে, স্যার আপনি বাড়ি যান, আমরা সামলে নেব। ফরিউদ্দিন তাদের বিশ্বাস করে বাসায় চলে আসে, আর সেই সুযোগে বোমা ভর্তি ট্রাকগুলো ঢুকতে দেয় সেই পুলিশরাই। কিন্তু সব দোষ চাপানো হয় ফরিউদ্দিনের ওপর। তাকে আবারও সাসপেন্ড করা হয়, এমনকি জেলেও পাঠানো হয়। নিউজে বলা হয় বাবা বোমগুলো ঢুকতে দিয়েছে,
যাতে ছেলে ইউসুফ সেগুলো ব্যবহার করতে পারে। স্কুলে যে বোমা ব্লাস্ট হয় তার পুরো দোষ গিয়ে পড়ে ইউসুফের ওপর। আর এই শুনেই জাহান মনে মনে বিশ্বাস করে ফেলে ইউসুফই আমার বাবাকে মেরেছে। এর মধ্যেই একদিন ইউসুফ তার বাবার সাথে দেখা করতে আসে। সে জিজ্ঞাসা করে, তোমাকে কে ফাঁসিয়েছে? বাবা প্রশ্ন করে, কেন, মেরে ফেলবি তাকে? ইউসুফ বলে, না বাবা, তাকে খুঁজে বের করে তোমাকে নির্দোষ প্রমাণ করব। বাবা তখন কষ্ট নিয়ে বলে, তুই যদি বিশেষ ক্যাডার হয়ে পুলিশ হতি তবেই তুই আমাকে নির্দোষ প্রমাণ করতে পারতি, কিন্তু এখন তুই তো গ্যাংস্টার। পরের দিন অপমান সহ্য করতে না পেরে ফরিউদ্দিন সুইসাইড করে। বাবাকে চিরতরে হারিয়ে ফেলে ইউসুফ। এই পর্যন্ত বলে ইউসুফ আবার জাহানকে জানায়, তুমি পারবে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে? তুমি পারলে আমি ইউসুফ হয়ে নিজেকে ধরা দেব। তখন জাহান চোখে জল নিয়ে বলে, তাহলে আমার সাথে প্রেমের অভিনয় করেছ শুধু এই প্ল্যানের জন্য? ইউসুফ কাপা গলায় জানায়, না, আমি লাবু মাস্টার যে সত্যি তোমাকে ভালোবেসেছে। তখন জাহান জানায়, কেস ওপেন করা যাবে না, কারণ সে সুইসাইড করেছে, আর তার সাথে সুইসাইড নোটও আছে। হঠাৎ সিন শিফট হয়। শমশের নামের এক ডাক্তার হঠাৎ হাসপাতালে ঢুকে অনেককে মেরে ফেলে। সবাই তো চটকে যায়, 20 টাকার ডাক্তার হঠাৎ এত হিংস্র কেন হয়েছে? পরিচিত নার্সরা চিন্তায় পড়ে যায়। পরে জানা যায় যাদের সে মেরেছিল তারা ছিল মানব পাচারকারী। শমশের তারপর একটা দুর্নীতির ফাইল নিয়ে যায় সরকারি কর্মকর্তা ডাক্তার কাইয়ুমের কাছে। ফাইলটা ছিল ফরিউদ্দিনের সুইসাইড অ্যাটেম্পের প্রমাণ। শমশেরের ভয়ানক রূপ দেখে কাইয়ুম সব সত্য বলে দেয়, আমি টাকা খেয়ে ফরিদের মার্ডারকে সুইসাইড বলে জানিয়েছি। শমশের সবকিছুর ভিডিও করে পাঠিয়ে দেয় জাহানকে। জাহান সেই ভিডিও দেখায় ইউসুফকে। ভিডিও দেখে ইউসুফের মাথায় আগুন জ্বলে ওঠে। সে মেরে ফেলতে চায় সব দোষীদের। সে জিজ্ঞাসা করে, ভিডিও ফাইল কোথা থেকে পেলে? জাহান জানায় 20 টাকার ডাক্তার শমশের পাঠিয়েছেন। ইউসুফ চিনে ফেলে শমশেরকে। বাবার সাথে অনেক বছর আগে একবার তার কাছে গিয়েছিল সে। সেখানে শমশের বলেছিল দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। তাই ইউসুফ জাহানের কাছে শমশেরের ঠিকানা চায়। তখন জাহান বলে, ওনাকে আর লাগবে না, আমি কেসটা রিওপেন করতে চলেছি। ফরিউদ্দিনের কেস রিওপেন হতে চিন্তায় পড়ে যায় সুশীল শাহীন, কারণ সেই এই খুন করেছে। সে ডাকে আইজিপিকে। এতে বোঝা যায় আইজিপি শাহীনের লোক, আর সিলেটের সব ঘটনা শাহীনকে এই আইজিপি জানিয়েছে। এদিকে জাহান কেস লিগ্যাল পথে চালায়, আর ইউসুফ চলে গুন্ডা স্টাইলে। সে জানতে পারে সেদিন ফরিদের সাথে 4 জন পুলিশ ছিল। তাদের ধরে নিয়ে টর্চার করে ইউসুফ। শেষমেশ বেরিয়ে আসে সত্য, শাহীন টাকায় তাদের কিনে ফেলেছিল। কোর্টে কেস ওপেন হলে মৃত ফরিউদ্দিনকে নির্দোষ ঘোষণা করে আদালত। ইউসুফ খুশিতে কেঁদে ফেলে আর গিয়ে বাবার কবরে কান্নায় ভেঙে পড়ে। শাহীন এই টেনশনে অসুস্থ হয়ে পড়ে। আর যেই লোক বলেছিল আমি ইউসুফকে হেডশট করেছি তাকে গুলি করে মেরে ফেলে শাহীন, কারণ সেই কথা ছিল মিথ্যা। এবার শাহীন প্ল্যান করে ইউসুফের স্ত্রী জাহান এবং তার অনাগত সন্তানকে মেরে ফেলবে। ওই সময় জাহান ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হয়। সে দ্রুত ইউসুফকে তার কাছে আসতে বলে, কিন্তু ইউসুফ যখন আসে শাহীন এসে তার পথ আটকে দেয়। ওইদিকে হাসপাতালেও আক্রমণ করে বসে শাহীনের লোকজন। তারা টার্গেট করে জাহানকে, আর এই দৃশ্য ভিডিও কলে দেখানো হয় ইউসুফকে। শাহীন বলে, এই দিকে তুই মরবি আর ওইদিকে মরবে তোর ওয়াইফ আর অনাগত সন্তান। ঠিক তখনই নাটকীয় এন্ট্রি হয় 20 টাকার ডাক্তার শমশেরের। শমশের একাই লড়ে যায় পুরো গ্যাংয়ের বিরুদ্ধে। একের পর এক সবাইকে সে মেরে ফেলে, উদ্ধার করে জাহানকে। সেই দৃশ্য চোখের সামনে ভিডিও কলে দেখে ইউসুফ। আর কিছু না ভেবে শুরু করে দেয় তার তাণ্ডব। এক এক করে সবাইকে নির্মমভাবে হত্যা করে ইউসুফ। আর তারই প্রতিশোধের সবার শেষে থাকে সুশীল শাহীন। শাহীনও মারা যায় ইউসুফের হাতে। আর ঠিক তখনই সেই মুহূর্তে আইজিপি বলে, স্যারেন্ডার করো ইউসুফ। ইউসুফ যখন হাত তোলে আত্মসমর্পণের জন্য, ঠিক তখনই শমশের গুলি করে ইউসুফকে। তারপর গুলি করে আইজিপিকেও। সেই মুহূর্তেই জাহানের কোল জোরে আসে তার ফুটফুটে সন্তান। এবার স্ক্রিনে ভেসে আসে 1 বছর পর। শমশের দেখা করতে আসে জাহানের সঙ্গে। জাহান জিজ্ঞাসা করে, আপনি ইউসুফকে মারলেন কেন? শমশের বলেন, আমি ডাক্তার, কোথায় গুলি করলে মারা যাবে আর কোথায় গুলি করলে বাঁচবে তা আমি জানি। আমি ঠিক জানি কখন হাসপাতালে নিয়ে গেলে জীবন ফিরে পাওয়া যাবে। আমি গুলি করেছি ইউসুফকে বাঁচানোর জন্য। সবার চোখে মৃত থাকাই ওর জন্য ভালো। এবার শমশের বলে, এবার আপনি আমাকে সবার সামনে তুলে ধরবেন, এই জন্যই আমি এখানে এসেছি। সিন এবার শিফট হয় এক নতুন গ্যাংস্টারকে ঘিরে। নাম না বলা হলেও দর্শক বুঝে যায় উনি চঞ্চল চৌধুরী। সে ইউসুফের পুরনো শত্রু। প্রথম অ্যাটাক করেই সে ইউসুফের ঘনিষ্ঠ ফুলের দোকানদার চাচাকে মেরে ফেলে। তাকে জানিয়ে দেয়, আমি এসেছি। এখানেই শেষ নয়, বরং শুরু ইনসাফ 2 এর, যেখানে এবার ফেস অফ হবে মোশাররফ করিম বনাম চঞ্চল চৌধুরী।
বাংলা সিনেমায় এমন ফেস অফ ধামাকা ফেলবেই বড় পর্দায়। ইনসাফ শুধু একটা গ্যাংস্টার সিনেমা না, এটা একটা জার্নি। একজন সাধারণ বাবার ছেলে কিভাবে নিজের বাবার অপমান এবং মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে গ্যাংস্টারে পরিণত হয়। আর এখানে বাবা একটা আবেগ। বাবার কথা আসলে সন্তানের মাথা ঠিক থাকে না। ইউসুফ তার ব্যতিক্রম নয়।